হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নিং। তো মাই নেম ইজ শুভদীপ কয়াল। আমার বাড়ি ডায়মন্ড হারবার। তো আমি আমার বাড়িতে ডায়মন্ড হারবারে তো নিট মেডিকেল পরীক্ষার জন্য আমি ক্লাস 11 এবং 12 কোর্সগুলো করাচ্ছি। এবার বেশ কিছু স্টুডেন্ট তারা অনলাইনে করার জন্য অনেকবারই রিকোয়েস্ট করেছে, কিন্তু অনলাইনে যেহেতু এবছর আমি কোনো রকম ডিরেক্ট কোর্স করিনি, তো ইউটিউবের সাহায্যে আমি কি করেছি, তো 11 কোর্সটা আমি স্টার্ট করেছি। এটা শেষ করতে পারলে তাহলে 12টা ধরবো। তো মেডিকেলের একের পর এক ক্লাস আমি করাচ্ছি আর কি। তো এটা আমাদের বেশ কিছু ক্লাস এগিয়ে গেছে। তো যারা আমার এই চ্যানেলটাকে ফলো করে তারা জানে যে আমাদের রেসপিরেশন হয়েছে 3টে ক্লাস করিয়েছি, ডাইজেশনে 2টো ক্লাস হয়ে গেছে, এটা 3rd ক্লাস। তো এইভাবে মেডিকেলের জন্য যাতে তাদের অসুবিধা না হয়, প্রত্যেকেই বিভিন্ন জায়গায় কোচিং নিচ্ছে, তার সাথে সাথে আমি মাস্টার ক্লাসটা স্টার্ট করেছি। যে যদি সেই কোর্সটা করে, মানে এই চ্যাপ্টারগুলো যদি সে একবার আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি এই ক্লাসগুলো সে করে, তো অনেকটাই হেল্প হবে। তো অনেকেই আছে ক্লাস করে, তারা পার্সোনালি আমাকে মেসেজ করে, ফোন নাম্বার দেওয়া ছিল যেহেতু আগের ভিডিওতে, অনেকেই মেসেজ করেছে যে স্যার এই ব্যাপার আমাদের এই জায়গাটা সলভ হলে ভালো হয়। ইভেন অনেকে টেস্ট সিরিজের কথা বলেছিল, আমি বলেছি ঠিক আছে, কিছুতে এগিয়ে গেলে পরীক্ষারও ব্যবস্থা যাতে করা যায় আমি দেখবো। এবারে সেই জন্য আগে বেশ কিছু কথা আমার বলার আছে, সেটা বলে নিই। তো আগে দেখে নাও যে ইন্ট্রোডাকশন অনুযায়ী যে ডাইজেস্টিভ সিস্টেম যে ক্লাসটা আছে আজকে কিন্তু সেই নিয়ে আমরা পড়বো। তো ডাইজেশনে এটা আমাদের 3rd ক্লাস হবে। তো এই ক্লাসটা স্টার্ট করার আগে বেশ কিছু কথা আমি বলি। তো অনেকেই বলছে স্যার আপনি লাইভে এলে ভালো হয়, তাহলে আমাদের এমসিকিউ গুলো করতে সুবিধা হয়, আপনি 10টা করে কোশ্চেন দিলেন বোর্ডে, আমরা সেখানে বুঝতে পারবো যে কি হবে। তো সমস্যা হচ্ছে যতক্ষণ না ইউটিউবে 1K মানে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট না হয়, ততক্ষণ পর্যন্ত এই ফেসিলিটিটা তো করা সম্ভব নয়। সেই জন্য আমি রিকোয়েস্ট করতে পারি, যারা যারা এই ভিডিওটা আমরা দেখছো বা যারা এই ক্লাসটা ফলো করছো, তারা যদি যতটা বেশি পরিমাণে এটা শেয়ার করতে পারো বা বন্ধুদের সাথে যদি শেয়ার করো, তাহলে যদি সাবস্ক্রাইবারটা গেন হয়ে যায়, তাহলে কি করা যাবে, আমরা লাইভে এসে সেই ক্লাসগুলো করতে পারবো। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের হাতেও নেই, আমরা কাজ হচ্ছে ক্লাস করিয়ে যাওয়া। এবার যার যা সুবিধা হবে শেষে দেখবে। মোটামুটি রেসপন্স তো খুবই ভালো, ভালো মতোই স্টুডেন্ট ফলো করছে ক্লাসগুলো, সেটা একটা আমার ক্ষেত্রে সকলের কাছে থ্যাংক ইউ যে আমার ক্লাসটা তারা ফলো করছে, যেভাবে উৎসাহের সাথে তারা দেখছে। তার সাথে সাথে যদি একটু বেশি করে শেয়ার করা যায়, যে বিভিন্ন গ্রুপে যারা আছে, যার বন্ধুদের সাথে অন্যান্য জায়গায় পড়তে যায়, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বা নিটের আলাদা যারা ব্যাচ করছে আর কি, তাহলে সুবিধা হবে কি, আমাদের ওই টার্গেটে পৌঁছতে হেল্প হবে। তাহলে আমরা লাইভে ক্লাসগুলো করতে পারবো। একটি ছেলেই বলছিল স্যার আমরা চেষ্টা করছি আর কি। তো প্রত্যেকেই তো অবশ্যই থ্যাংক ইউ, যেভাবে আমার ক্লাসটা করছে বা যেভাবে আমাকে হেল্প করেছে। ইভেন আমিও তাতে কি হয়, ক্লাসগুলো আরো বেশি করাবার একটা মানে ইন্সপিরেশন পাই। যেমন এখন পার উইকে একটা করে ক্লাস করছি, পরবর্তীকালে যদি দেখি যে আরো অনেক স্টুডেন্টদের এটা হেল্প লাগছে, বা সেই স্টুডেন্টরা দেখছে যে ক্লাসে আমার উপকার হচ্ছে, যদি দেখে তারা যদি কমেন্ট করে, তাহলে কি হবে, ক্লাস আমি তখন 2টো করে করানোর চেষ্টা করব। সপ্তাহে 2টো করে টাইম বার করে যাতে তোমাদের ক্লাসগুলো করানো যায়, তাহলে তোমাদেরও হেল্প হবে। এবার আমারও একটা মোটিভেশন লাগবে যে এতগুলো স্টুডেন্ট এই ক্লাসগুলো করছে, তাদের হেল্প হচ্ছে। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে অনলাইনে ক্লাস যেহেতু করতে পারিনি এবছর, সেই জন্যই মেনলি ইউটিউবে আসা। ইউটিউবটা আগে আমি লকডাউনের সময় করতাম, বেশ কিছু পুরনো ক্লাস আছে সেগুলো আমি করিয়েছিলাম, তারপরে এটা বন্ধই ছিল। তো বেশ কিছু স্টুডেন্টের রিকোয়েস্টই আমরা এই ক্লাসটা আবার স্টার্ট করেছি। তো হলো, এবার আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো কি করলে কি সুবিধা হয়, দেখো যেটা সুবিধা হবে করো। আমরা আজকে তাহলে পড়াশোনার মধ্যে ঢুকি। সেটা হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের 2টো ক্লাস হয়ে গেছে। কি কি হয়েছে, আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড হয়েছে, টিথের স্ট্রাকচার হয়েছে, টাং হয়েছে, এবং সেই রিলেটেড বেশ কিছু জায়গায় ডাইজেশন কিভাবে স্টার্ট হচ্ছে, কিভাবে এগোবে, বা আমাদের যে ফুড যে আসে, কার্বোহাইড্রেট ব্রেকডাউন করলে গ্লুকোজ তৈরি হবে, প্রোটিন ব্রেকডাউন করলে অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, ফ্যাট ব্রেকডাউন করলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি হবে, এই নিয়ে আমরা অনেকটাই এগিয়ে গেছি। আজকে যেটা করবো আরেকটি অ্যাক্সেসরি গ্ল্যান্ড, সেটা হচ্ছে আমাদের লিভার। তো লিভার কি, লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড, তাই তো? লিভার কি, লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। যদি বলতো লার্জেস্ট অর্গ্যান কি, যদি লার্জেস্ট অর্গ্যান বলা হয় তখন কিন্তু সেটা কিন্তু লিভার হবে না। তাই লার্জেস্ট অর্গ্যান বললে কি হবে, যদি কোনো কারণে কোশ্চেন আসে যে লার্জেস্ট অর্গ্যান, লার্জেস্ট অর্গ্যান বললে তখন কিন্তু সেটা হয়ে যাবে স্কিন। বুঝে গেল? লার্জেস্ট অর্গ্যান বললে সেটা হবে স্কিন। যদি কোনো কারণে অপশনে স্কিন না থাকে, অপশনে দিয়েছি লিভার, অপশন এ তে স্কিন আছে, অপশন বি তে লিভার আছে, তখন অবশ্যই এটা স্কিনটা ঠিক অ্যান্সার হবে, লার্জেস্ট অর্গ্যান। কিন্তু কোনো কারণে যদি স্কিন অ্যাবসেন্ট থাকে, অপশনে যদি স্কিন নাও থাকে, তখন তোমরা লিভারে যাবে, লিভারটাই অ্যান্সার হবে। কিন্তু ওভারঅল যদি দেখা যায় লার্জেস্ট অর্গ্যান কোনটা, তখন কিন্তু অ্যান্সার হবে অলওয়েজ স্কিন। আর লিভার কি হচ্ছে, লার্জেস্ট গ্ল্যান্ড। অ্যাকচুয়ালি লিভার এত রকমের ফাংশন করে, সেই লিভার মানে এর কাজ যেন শেষই হয় না।
সারাদিন কাজ করে যাচ্ছে আমাদের লিভার। তো লিভার ওই জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। তো এই জন্য লিভার হচ্ছে আমাদের লার্জেস্ট গ্ল্যান্ড। ঠিক আছে, তো লিভারে আমরা প্রথমে কি করব, ফাংশন সম্পর্কে জেনে নেবো, তারপরে আমরা হিস্টোলজিতে আসবো। তার কারণ হচ্ছে লিভারের ফাংশনটা বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকেই মেডিকেলের কোশ্চেনটা আসে। তো আগে আমরা ফাংশনিংটা করব, ফাংশনিং হয়ে যাওয়ার পরে লিভারের হিস্টোলজি করিয়ে দেবো যে কোথা থেকে কোন ব্লাড ক্যাপিলারি ঢুকছে বা কোনটা এক্সিট করছে আর কি। তাহলে প্রথমে এসো ফাংশন। ফাংশন নাম্বার 1, লিভারে কার্বোহাইড্রেটের মেটাবলিজম হয়। কার্বোহাইড্রেটের মেটাবলিজম হয়, যে কার্বোহাইড্রেট মেটাবলিজম। তাহলে 1 নম্বরে দেখো আমি কি লিখেছি, কার্বোহাইড্রেট মেটাবলিজমের আন্ডারে সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ। গ্লুকোজ কি হচ্ছে, গ্লাইকোজেনে ট্রান্সফার হচ্ছে। যখন ডাইজেশন আরো এগোবো তখন আমরা দেখে নেবো যে গ্লুকোজ কিভাবে তৈরি হচ্ছে। মানে যে খাবার আমরা কার্বোহাইড্রেট খেলাম সেটা কি হয়েছে, বাক্কাল ক্যাভিটিতে যে স্যালাইভা আছে তার ভিতরে টাইলিন এনজাইম আছে, সেখানে কার্বোহাইড্রেটটা মল্টোজ পর্যন্ত ব্রেকডাউন করে, তারপরে সেটা এবার স্মল ইন্টেস্টাইনে গিয়ে ব্রেকডাউন করে ফাইনালি গ্লুকোজ তৈরি হবে, মল্টোজ ভেঙে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সেই গ্লুকোজ যে আফটার ডাইজেশন এই যে গ্লুকোজ ফর্মেশন হবে সেটা আসবো পরে, সেই গ্লুকোজ কি হবে আমাদের ইনসুলিনের সাহায্য নিয়ে কোথায় ট্রান্সফার হয়ে যাবে, গ্লাইকোজেনে। গ্লাইকোজেন কি, আমাদের গ্লুকোজ গুলো জুড়ে 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 গ্লাইকোজেন তৈরি হয়, লিভারে সেটা স্টোর থাকে, মাসেলসেও স্টোর থাকে। তো এই গ্লাইকোজেন অ্যাকচুয়ালি কি, এই গ্লুকোজ গুলো জুড়ে জুড়ে একটা হচ্ছে কম্পাউন্ড পার্টিকেল তৈরি করা হলো, তাকে বলা হলো গ্লাইকোজেন। তো এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হলো, এর একটা নাম আছে, নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। কি নাম, তাহলে গ্লুকোজ থেকে যদি গ্লাইকোজেন তৈরি হয় তাকে বলা হবে গ্লাইকোজেনেসিস। তো এটা কোথায় হয়, এটা কিন্তু লিভারে হয়। তাই গ্লুকোজ যদি ব্লাডে গ্লুকোজ বেড়ে যায়, যাদের ডায়াবেটিস মেলিটাস, তো ডায়াবেটিস নিয়ে এই ক্লাসে করাবোই বা হরমোনে করাবো। ডায়াবেটিস দু রকমের হয়, ডায়াবেটিস মেলিটাস 1 আর ডায়াবেটিস মেলিটাস 2। আরেকটা যে ডায়াবেটিস ইনসিপিডাস, সেটা এডিএইচ হরমোনের ডেফিসিয়েন্সি হলে হয়, সেটাতে পরে আসবো। তো ডায়াবেটিসে কি হয়, ব্লাডে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, মানে ব্লাড সুগার লেভেল যদি ইনক্রিজ করে যায়, এবং বডি যদি সেটাকে গ্লাইকোজেনে ট্রান্সফার করতে না পারে বা টিস্যুতে যদি সেটাকে ইউটিলাইজ করতে না পারে, দুটো কেস হচ্ছে। ডাইজেশনের পরে যে গ্লুকোজ তৈরি হলো সেই গ্লুকোজ 1 নাম্বার হতে পারে গ্লাইকোজেনে ট্রান্সফার হয়ে যাবে লিভারে, 2 নাম্বার হতে পারে সেই গ্লুকোজটা কি হবে, যে যে মাসেলস আছে সেখানে ইউটিলাইজেশনের জন্য সেখানে পৌঁছে যাবে। তবেই তো আমরা গ্লুকোজটাকে ব্রেকডাউন করে কি পাবো, 686 কিলো ক্যালোরি উইথ দ্য হেল্প অফ অক্সিজেন, মানে অ্যারোবিক রেসপিরেশন করে। রেসপিরেশন আমি বলেছিলাম। তার মানে দুটো কাজ হতে পারে, 1 সেটা গ্লাইকোজেনে ট্রান্সফার হতে পারে, 2 সেটা টিস্যুতে গিয়ে ইউজ হতে পারে। এবার দুটোর মধ্যে যদি হ্যাম্পার হয়, মানে গ্লাইকোজেনে ট্রান্সফার হতে পারছে না বা আমাদের টিস্যু থেকে ইউজ হচ্ছে না, তার মানে সেখানে ইনসুলিন হরমোনের কোনো না কোনো গন্ডগোল আছে। কেননা ইনসুলিন হরমোনই দুটো কাজ করে, 1 নম্বর কাজ গ্লুকোজকে গ্লাইকোজেনে ট্রান্সফার করে, 2 নম্বর কাজ ইনসুলিনকে যে মাসেলস আছে তার ভিতরে যে সেল আছে বা যে কোনো টিস্যু অর্গ্যান তার ভিতরে যে সেল আছে সেই সেলের ভিতরে ইউটিলাইজেশনটাকে বাড়িয়ে দেয়। তাহলে সেই কারণেই দেখতে পাচ্ছি এই যে গ্লুকোজ ইনসুলিনের হেল্প নিয়ে তৈরি হয় হচ্ছে গ্লাইকোজেনে, এবারে গ্লাইকোজেনে ট্রান্সফার হয়। ইনসুলিনটা কিভাবে লিভারে এলো সেটা আমি নেক্সট স্লাইডে আসবো, সেটা পরে আসছি। আগে দেখো যে গ্লুকোজ যে আমাদের গ্লাইকোজেনে ট্রান্সফার হচ্ছে এটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। কি নাম, গ্লাইকোজেনেসিস। এবারে আরেকটা ব্যাপার আছে, আমাদের যে হিউম্যান ব্রেন আছে সে কিন্তু আমাদের গ্লুকোজ থেকেই সেই এনার্জিটা নেয়। এবারে কোনো কারণে যদি হিউম্যান ব্রেনে গ্লুকোজের ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু সেই মানুষটা কোমায় চলে যেতে পারে। এবারে হয়েছে কি, আমাদের যে ইনসুলিন সে যদি আবার সব গ্লুকোজকে গ্লাইকোজেনে ট্রান্সফার করে দেয় তাহলে তো হয়ে যাবে সমস্যা, তাহলে তো আলটিমেটলি আমাদের ব্রেনে তো গ্লুকোজ পৌঁছবেই না। সেই কারণে কি হলো, আরেকটি হরমোন আছে যার নাম হচ্ছে গ্লুকাগন, এই দুটোই কিন্তু প্যানক্রিয়াস থেকেই বেরোয়। এই যে আমাদের গ্লুকাগন হরমোন সে কি করে, ওই যে গ্লাইকোজেন স্টোর হচ্ছিল তো সেই গ্লাইকোজেনকে যতটা গ্লুকোজ লাগবে, মানে আমার বডিতে যতটা গ্লুকোজ লাগবে বিভিন্ন অর্গানে নিয়ে যাওয়ার জন্য, গ্লাইকোজেন সেই তত পরিমাণ গ্লাইকোজেন ব্রেকডাউন করে গ্লুকোজ তৈরি করে কি আমাদের গ্লুকাগন। তাহলে একটা জিনিস বোঝা গেল, এই যে আমাদের ইনসুলিন আর এই যে গ্লুকাগন দুটো একে অপরের অপোজিট, মানে এ যে কাজটা করছে এ তার উল্টো কাজটা করছে। এবারে দুজনকেই অ্যাকচুয়ালি একে অপরের সাথে ফিডব্যাক করে করতে হবে, মানে এর কাজ হচ্ছে গ্লাইকোজেন করা, আবার এর কাজ হচ্ছে গ্লাইকোজেনটাকে ব্রেকডাউন করে গ্লুকোজ করা। যদি বলা হয় যে এটাকে আমি বাদ দিয়ে দেবো তাহলে সব যদি গ্লাইকোজেনে চলে যায় তাহলেও সেটা ক্ষতি। আবার যদি আমি ইনসুলিনটাকে বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ডায়াবেটিস মেলিটাস, আমি আসছি টাইপ 1 টাইপ 2 তে আসছি। তো ডায়াবেটিস যদি হয়ে যায় তাহলে ওভারঅল তার ক্ষেত্রেও তো গ্লুকোজ ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেটাও একটা সমস্যা। তো দুটো লাইন তোমরা আজকে বোঝো, এই যে ক্লাস হচ্ছে, 1 গ্লুকোজটাকে আমাদের গ্লাইকোজেনে ট্রান্সফার করছে কে, হেল্প অফ ইনসুলিন,
আর গ্লাইকোজেনটা ব্রেকডাউন হয়ে গ্লুকোজে ট্রান্সফার হচ্ছে, মানে এটা ব্লাডে রিলিজ করবে, সেটা হচ্ছে গ্লুকাগন। তাহলে এই যে আমাদের গ্লুকাগন আছে, এটা প্যানক্রিয়াসের কোন সেল থেকে বেরোয়? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বোর্ডে তো লাগেই। প্যানক্রিয়াসের আলফা সেল থেকে বেরোয়। প্যানক্রিয়াসে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আছে না, তার আলফা সেল থেকে গ্লুকাগন বেরোয়, এই যে গ্লুকাগন হরমোনটা। আর ইনসুলিন করতে গিয়ে বেরোয়, এটা হচ্ছে বিটা সেল থেকে। লোকে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু গুলিয়ে ফেলে যে আলফা থেকে ইনসুলিন, বিটা থেকে গ্লুকাগন, কিন্তু না, আমাদের বিটা সেল থেকে বেরোয় ইনসুলিন, আলফা সেল থেকে বেরোয় আমাদের গ্লুকাগন। তাহলে এই হচ্ছে ওভারঅল ফাংশন। স্টার্ট হলো সবে যে কার্বোহাইড্রেট মেটাবলিজম, সেখানে কি হয়, ডাইজেশনের পরে যে গ্লুকোজটা তৈরি হলো সেই গ্লুকোজটাকে গ্লাইকোজেনে ট্রান্সফার করে দেয়। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে সবটাই গ্লাইকোজেনে ট্রান্সফার হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে, কেন আমাদের ব্রেনে হচ্ছে গ্লুকোজকে নিয়ে যেতে হবে বা আদার্স যে অর্গান আছে, তখন কি করে সেই স্টোরেজ যে আমাদের গ্লাইকোজেন আছে সেটাকে ব্রেকডাউন করে গ্লুকোজে নিয়ে যায়। তাহলে এই যে প্রসিডিওরটা হলো আর এর নাম কি? তাহলে এর নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। ভালো করে দেখো, এটা জেনেসিস, এটা সিনথেসিসের সাথে লিংক আছে। জেনেসিস মানে সিনথেসিস, মানে গ্লাইকোজেনেসিস মানে যেখানে গ্লাইকোজেন সিনথেসিস হলো, আর এখানে বলছে গ্লাইকোজেনটা ব্রেকডাউন করে গ্লুকোজ হলো, তাই এর নাম কি গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস কথার মানে হচ্ছে আমাদের ব্রেকডাউন করা, তাহলে গ্লাইকোজেনের ব্রেকডাউন, তাই একে কি বলা হয়, গ্লাইকোজেনোলাইসিস। তো এই দুটো দেখে নাও। তারপরে আমরা নিওগ্লুকোজেনেসিস দেখবো, যেখানে নন কার্বোহাইড্রেট থেকে কি করে লিভার গ্লুকোজে ট্রান্সফার করে, আরো সব এক এক করে ফাংশন গুলো আসবো। এই পর্যন্ত দেখে নাও। এবারে দেখো যে আগের দুটো হলো, এবার 2 নম্বরের এর আন্ডারে লেখা, এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এটার কি নাম? গ্লুকোনিওজেনেসিস। এ আবার কি জিনিস? এটা হচ্ছে নন কার্বোহাইড্রেট থেকে যখন গ্লুকোজ তৈরি হবে, নন কার্বোহাইড্রেট থেকে যখন গ্লুকোজ তৈরি হবে তখন সেটাকে বলা হবে গ্লুকোনিওজেনেসিস। দ্যাট অ্যাজ ফর এক্সাম্পল, যারা বডি বিল্ডিং করে তারা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ক্রাবসটাকে অ্যাভয়েড করে দেয়, মানে সে কার্বোহাইড্রেটটাকে নেয় না। তাহলে কার্বোহাইড্রেট যদি সে না খায় তাহলে তার ব্রেন গ্লুকোজ পাচ্ছে কোত্থেকে, বা তার বডিতে যে এনার্জি লাগবে সে গ্লুকোজটা পাবে কোত্থেকে? তার মানে সে প্রোটিনের ডায়েট করছে, কিটো ডায়েট। তো প্রোটিন যদি সে খায় তাহলে প্রোটিন ডাইজেশনের পরে কি তৈরি হবে? সবাই জানে প্রোটিন ডাইজেশনের পর তৈরি হয় অ্যামিনো অ্যাসিড, তাই তো? প্রোটিন ডাইজেশনের পরে কি তৈরি হয়? তো প্রোটিন যখন ডাইজেশন হয়ে যায়, এটা থেকে ডাইজেশন, আফটার ডাইজেশন এটা অ্যামিনো অ্যাসিডে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এই অ্যামিনো অ্যাসিডকে কি করে, লিভার ব্রেকডাউন করে দেয়। তাই অ্যামিনো অ্যাসিডকে লিভার ব্রেকডাউন করে সেখান থেকে বানিয়ে দেয় হচ্ছে আমাদের গ্লুকোজ। তাহলে সেই যে গল্পটা, মানে যেখানে নন কার্বোহাইড্রেট থেকে একটি গ্লুকোজ তৈরি হচ্ছে, তখন সেটাকে বলা হবে আমাদের গ্লুকোনিওজেনেসিস। কি নাম? গ্লুকোনিওজেনেসিস। এবারে যদি অ্যামিনো অ্যাসিডের একটা ওভারঅল জেনারেল স্ট্রাকচার আমরা দেখি, তাহলে এখানে একটা কার্বন থাকে, হাইড্রোজেন, আর গ্রুপ, সবাই জানে আর গ্রুপ। আর গ্রুপ ভেরিয়েশন হবে, অ্যামিনো অ্যাসিডের নাম চেঞ্জ হয়ে যাবে। এর একটা থাকে COOH কার্বক্সিলিক গ্রুপ, আর একটা থাকে NH2, সেটাকে আমাদের বলা হয় অ্যামাইনো গ্রুপ। তাহলে একটা অ্যামাইনো গ্রুপ NH2, একটা কার্বক্সিলিক গ্রুপ, একটা হাইড্রোজেন থাকে, আর একটা আর গ্রুপ থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা অফ অ্যামিনো অ্যাসিড। এই যে অ্যামিনো অ্যাসিডের এই যে পোরশনটা দেখো, NH2 পোরশন, এইটাকে ব্রেকডাউন করেছে কে? এবার এই যে সবুজ কালারের, গ্রিন কালারের যে পুরো ঘিরে দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি হেপাটোসাইট। তাহলে হেপাটোসাইট কি? এটা হচ্ছে লিভার সেল। তাহলে হেপাটোসাইটকে, এটা হচ্ছে আমাদের লিভারের যে সেল থাকে না, এটা লিভারের সেল, লিভার সেল। এই হেপাটোসাইটের ভিতরে কিন্তু পুরো গল্পগুলো হচ্ছে, মানে পুরো রিয়াকশন হেপাটোসাইটের ভিতরে হচ্ছে। তাহলে এই যে হেপাটোসাইট আছে, তার ভিতরে যে NH2 গ্রুপটা আছে, তাহলে এটা কেটে চলে এলো, আর CH আর COOH এই গ্রুপটা কেটে চলে গেল। তাহলে এই যে NH2 গ্রুপটা এই গ্রুপ থেকে আলাদা হয়ে পড়লো। তাহলে NH2 গ্রুপটা যখন এই গ্রুপ থেকে আলাদা হয়ে পড়ছে, তখন এটাকে কি বলা হচ্ছে? আমাদের বলা হচ্ছে এটা ব্রেকডাউন অফ অ্যামাইনো গ্রুপ, ডিঅ্যামিনেশন। তাহলে হেপাটোসাইট ব্রেক দিস পার্ট। তাহলে এই জায়গাটাকে আলাদা করে দিচ্ছে কি? হেপাটোসাইট। এটাকে কি বলা হচ্ছে? ডিঅ্যামিনেশন। তাহলে হোয়াট ইজ ডিঅ্যামিনেশন যদি জিজ্ঞেস করে, বলবে যখন NH2 গ্রুপটাকে ব্রেক করে দেওয়া হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিডের মেন যে গ্রুপ আছে সেখান থেকে, স্ট্রাকচার অফ অ্যামিনো অ্যাসিড থেকে যখন NH2 গ্রুপটা আলাদা হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ডিঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন। এই যে ডিঅ্যামিনেশন হওয়ার পরে NH2 গ্রুপটা তাহলে গেল কোথায়? এটা কি করে? হেপাটোসাইট, ওই হেপাটোসাইট সেলের ভিতরেই হচ্ছে, জায়গা নেই বলে এখানে লিখলাম। এই যে হেপাটোসাইট ট্রান্সফার NH3 টু ইউরিয়া। তাহলে NH2 গ্রুপটা প্রথমে তাহলে NH3 তে গেল, বা NH2 গ্রুপটা নিজেই
চলে গেল কোথায়, ইউরিয়াতে ট্রান্সফার হয়ে গেল। কেননা ভালো করে দেখো, আমাদের বডি দেখো 3 রকমের আমাদের এক্সক্রিটরি প্রোডাক্ট হতে পারে, ইউরিওটেলিক, ইউরিকোটেলিক, আর আমাদের হচ্ছে ইউরিওটেলিক হচ্ছে কারা, যারা ইউরিয়া সিক্রেশন করে, আর একটা হচ্ছে অ্যামোনোটেলিক বা অ্যামোনোটেলিজম, মানে যে অ্যামোনিয়াকে সিক্রেশন করে, মানে ডিরেক্ট বডিতে অ্যামোনিয়া তৈরি হলো, সেই অ্যামোনিয়াটাকে সে বাইরে বার করে দিল বডির বাইরে। তো তারা কারা, যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ওয়াটারের সাপ্লাই আছে, মানে অ্যামোনিয়া এতটাই টক্সিক, তাকে বডির বাইরে বার করতে গেলে অনেক পরিমাণে আমাদের ওয়াটার লাগবে। তাহলে সেই জন্য যে ফিশ, তাহলে ফিশ জলে থাকে, ফিশ কি করে, যেহেতু জলে থাকে ওর বডিতে কিন্তু ডিরেক্ট এই যে অ্যামাইনো গ্রুপ থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, অ্যামোনিয়াটা বডির বাইরে রিলিজ করে যায়। কিন্তু ধরো যারা ম্যামালস, যারা হচ্ছে আমরা তো জলে থাকি না, আমাদের একটা লিমিটেশন আছে, আমরা 3 থেকে 4 লিটার জল খাই রেগুলার। কিন্তু যদি ভালো করে দেখা যায়, যদি আমাদের দুটো কিডনি না থাকতো, পার ডেতে 180 লিটার ওয়াটার আমাদের লাগতো, 180 লিটার জলের দরকার হতো যদি আমাদের দুটো কিডনি না থাকতো। তাহলে আমরা খাই কত, 3 থেকে ড্রিঙ্ক করছি 3 থেকে 4 লিটার। তাহলে সেই জলটার পক্ষে অ্যামোনিয়াটাকে শরীরের বাইরে বের করা পসিবল না। সেই কারণে লিভার কি করে, সেই অ্যামাইনো গ্রুপ বা অ্যামোনিয়া যাই বলো না কেন, সেটাকে ইউরিয়াতে ট্রান্সফার করে। তাহলে ইউরিয়াকে রিলিজ করতে গেলে একটু অল্প হলেও কম জল লাগে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইউরিয়া সাইকেল, যেখানে এই অ্যামাইনো গ্রুপটা ইউরিয়াতে ট্রান্সফার হয়ে গেল। তাহলে আরেকটা পড়ে থাকে যারা ইউরিক অ্যাসিড রিলিজ করে, বিশেষ করে বার্ডস, আমাদের ক্যামেল, এটা এক্সেপশনাল ম্যামাল, যারা খুব কম পরিমাণ জল খায়, তাদের ক্ষেত্রে ইউরিয়াটাকে বার করার জন্য যে এক্সপেন্স, সেটাও সে কিন্তু জোগাড় করতে পারে না, মানে সেই জলটা তার বডিতে নেই যে ইউরিয়াটাকেও শরীরের বাইরে রিলিজ করবে। তো সেই জন্য কি হয়, তাদের এই সাইকেলটা আরেক স্টেপে এগিয়ে যায়, তখন সেটা এই যে অ্যামাইনো গ্রুপ আছে না, সেটা কিন্তু ইউরিক অ্যাসিডে ট্রান্সফার করে, তখন ইউরিক অ্যাসিড তাদের শরীরের বাইরে বেরিয়ে গেল। তো আমাদের সেই নিয়ে যখন এক্সক্রিটরি সিস্টেম পড়বো, সেটা পুরো ডিটেলে পুরো এক্সাম্পল দিয়ে ছক কেটে করে দেবো, সেই নিয়ে অসুবিধা নেই। আজকে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের যে গ্রুপটা তৈরি হয়েছে, সেখান থেকে NH2 গ্রুপটাকে আলাদা করা হলো, তাকে বলা হচ্ছে ডিঅ্যামিনেশন। এবারে কি বলেছে, এটা আলাদা করার পরে কি হলো, আমাদের এটা ইউরিয়াতে ট্রান্সফার হয়ে গেল, বাকি যে গ্রুপটা পড়ে আছে CHRCHH, এটা কিন্তু গ্লুকোজে ট্রান্সফার হয়ে গেল। এটাই হচ্ছে মেন গল্প, যেটা কিন্তু আলটিমেটলি গ্লুকোজে ট্রান্সফার হলো, মানে যে প্রোটিনের ডায়েট নিয়েছে, প্রোটিনটা কিন্তু গ্লুকোজে ট্রান্সফার হলো। তাহলে এটাকেই বলা হলো কি, নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ ফর্মেশন, তাই এটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস শুধুমাত্র প্রোটিন নয়, ধরো কেউ ফ্যাট ডাইজেশন করেছে, তার তো এট দ্য এন্ড অফ দা ডাইজেশন তার কি তৈরি হবে, ট্রাইগ্লিসারাইড। এই যে দেখো এখানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড, এই ট্রাইগ্লিসারাইড আছে, এই ট্রাইগ্লিসারাইডটা কি হয়েছে, আমাদের গ্লুকোজে ট্রান্সফার করে গেছে, ওই উইথ দ্য হেল্প অফ হেপাটোসাইট, মানে লিভারে এটা ট্রান্সফার করলো, গ্লুকোজে ট্রান্সফার করলো। তাহলে এই যে ট্রান্সফার করলো, তাহলে এটাও কি ফ্যাটের এন্ড প্রোডাক্ট, ট্রাইগ্লিসারাইড থেকে গ্লুকোজ তৈরি হলো, তাহলে এটাও কি, এটা হলো আমাদের গ্লুকোনিওজেনেসিস। তাহলে গ্লুকোনিওজেনেসিস কি বুঝতে পারলে, যে নন কার্বোহাইড্রেট থেকে যখন গ্লুকোজ তৈরি করা হয়। ঠিক আছে, দেখে নাও এটা। এবারে দেখো যে কি করে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে গেল এবং লিভার কিভাবে সেটা হেল্প করলো। তো যেটা আমি বললাম না, যে আমি একটু পরে আমি করে দেখাচ্ছি, যে প্রথমে আমরা জেনে নিলাম গ্লুকোজ থেকে কি করে গ্লাইকোজেনে যায়, গ্লাইকোজেন থেকে কি করে গ্লুকোজে যায়, আর নন কার্বোহাইড্রেট থেকে কিভাবে হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি হলো। এবারে আমরা দেখে নেবো গ্লুকোজটা গ্লাইকোজেনে ট্রান্সফার হলো কি করে, লিভার এমন কি করে ফেললো যে তার জন্য এগুলো হলো। তার আগে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, নইলে তোমরা ওই ফাংশনিংটা কি করে হলো বুঝতে পারবে না। ব্লাড সার্কুলেশন যখন করাবো, আবার করাবো, সেটা হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেম মানে এটাকে বলা হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল ভেন। তাহলে হেপাটিক পোর্টাল ভেন, তাহলে হেপাটিক পোর্টাল ভেন যাওয়ার আগে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন যদি দেওয়া হয় যে পোর্টাল সিস্টেম মানেটা কি। পোর্টাল সিস্টেম মানে হচ্ছে যখন একটা ব্লাড ক্যাপিলারি, ধরো একটা অর্গান আছে, তাই তো, ধরো এই একটা অর্গান আছে, এই একটা অর্গান, দুটো অর্গান আছে, যখন দুটো, এটা অর্গান নাম্বার 1, এটা অর্গান 1, এটা হচ্ছে আমাদের অর্গান 2। দুটো অর্গান থেকে যখনই একটা ব্লাড ক্যাপিলারি বা ব্লাড ভেসেলস বেরোয়, দেখো ব্লাড ভেসেলস তো আর ডিরেক্ট অর্গানে যেতে পারবে না, যায় কি ক্যাপিলারি। তাহলে ক্যাপিলারি গিয়ে অর্গানের সাথে কানেকশনটা দেয়, যেখানটা হচ্ছে বিভিন্ন রকম মেটেরিয়ালের এক্সচেঞ্জ হয়। তো এমন একটা ভেন যেটা কি করে, একটা অর্গান থেকে আরেকটা অর্গানের মধ্যে কানেকশন হিসেবে থাকে।
দুটো অর্গানের মধ্যে পোর্টাল সিস্টেম হিসেবে কাজ করে। ধরো তাহলে এই যখন এখানে আসবে তাহলে এখানে ব্লাড ক্যাপিলারি ফর্ম করে ঢুকবে, আবার যখন চলে এলো এইখানে যখন আসবে ব্লাড ক্যাপিলারি ফর্ম করে চলে এলো, তাহলে এই যে ভেনটা হয়ে গেল এইটা, তো এটা হয়ে যাবে তখন পোর্টাল ভেন। যখন ব্লাডে আসবো তখন ডিটেলে বোঝাবো। তো পোর্টাল ভেন কি জিনিস, যখন দুটো অর্গানের মাঝখানে একটা ভেন কানেকশন হিসেবে থেকে যাচ্ছে এবং সেই ভেনটার দু সাইডেই কি আছে, ব্লাড ক্যাপিলারি আছে। তাই দুটো সাইডেই কি আছে, আমাদের ব্লাড ক্যাপিলারি আছে। দু সাইডেই যখন ব্লাড ক্যাপিলারি থাকবে তখন সেটাকে বলা হবে আমাদের পোর্টাল ভেন। বোঝা গেল? তাহলে সেম জিনিস আমাদের লিভারের সাথে কিন্তু দেখতে পাওয়া যায়। ভালো করে দেখো, আমি বারবার বলছিলাম লিভারের কাজ কি, লিভারের কাজ হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেনে ট্রান্সফার করা। ভালো করে বুঝো, লিভার কি করছিল, লিভার করছিল আমাদের গ্লুকোজকে গ্লাইকোজেনে ট্রান্সফার করছিল, কিন্তু এর সাথে সাথে আমার এক তো গ্লুকোজটাকে লেগেছে লিভারে, প্লাস এখানে ইনসুলিনটাকেও লেগেছে। তাহলে বুঝতেই পারছো, তাহলে ইনসুলিনও লেগেছে, তাহলে গ্লুকোজটাকেও লেগেছে। লিভার তো আর গ্লুকোজ তৈরি করেনি, ডাইজেশনের পরে গ্লুকোজ অ্যাবজর্ব হয়েছে। তাহলে ডাইজেশনের পরে যদি আমাদের গ্লুকোজটা অ্যাবজর্ব হয়, তাহলে নিশ্চয়ই লিভার নিজেই গ্লুকোজটাকে তৈরি করেনি। তাহলে এবার ভাবো ঘটনাটা তাহলে কি ঘটলো। দেখো এই যে স্মল ইন্টেস্টাইন এ কি করেছে, গ্লুকোজটাকে অ্যাবজর্ব করেছে। স্মল ইন্টেস্টাইন তাই গ্লুকোজটাকে অ্যাবজর্ব করলো, এই গ্লুকোজটাকে পাঠিয়ে দিয়েছে কোথায়, লিভারে। গ্লুকোজটা লিভারে এসেছে, তাহলে যখন এই গ্লুকোজটাকে পাঠাচ্ছে, বলছে শুধু তো এই গ্লুকোজটা পাঠাবে না, তাহলে এই ইন্টেস্টাইনের ভিতরে যে কার্বন ডাই অক্সাইড গুলো ফর্ম করেছিল, সেই গ্লুকোজের সাথে সাথে কার্বন ডাই অক্সাইড গুলো লিভারে ট্রান্সফার করে দিয়েছে। তাহলে এখানে গ্লুকোজ পেয়ে গেল লিভার। এবারে গ্লুকোজকে গ্লাইকোজেনে ট্রান্সফার করতে গেলে আরেকজনকে লাগবে, তার নাম হচ্ছে আমাদের ইনসুলিন। ইনসুলিনকে দেবে, ইনসুলিন দেবে প্যানক্রিয়াস। তাহলে দেখো এখানে এলো ইনসুলিন, এলো ইনসুলিন। তাহলে ইনসুলিন তো একা যাবে না, তাহলে এ বললো আমি কি আবার ঘুরে ঘুরে হাটে গিয়ে CO2 পাঠাবো, ও এই চ্যানেলের মাধ্যমে CO2টাকেও ডিসচার্জ করে দিল। তো লিভার তাহলে কি কালেক্ট করলো, এদিক থেকে ইনসুলিন আর CO2। আচ্ছা, এদিক থেকে কি কালেক্ট করলো, এদিক থেকে আমাদের এই যে লিভার আছে, তাহলে এই লিভারে কি এসছে, লিভারে গ্লুকোজ আর CO2। SCO2 এই চ্যানেল দিয়ে বেরিয়ে গেল, এদিক থেকে বেরিয়ে যাবে CO2টা, এদিক দিয়ে চলে যাবে, এদিকেরও CO2 যাবে আর ইনসুলিনেরও CO2 যাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গ্লুকোজকে কিন্তু লিভার এবার ইনসুলিনের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিল, তখন এই গ্লুকোজ গ্লাইকোজেনে ট্রান্সফার হয়ে গেল উইথ দ্য হেল্প অফ ইনসুলিন। তাহলে বুঝতেই পারলে লিভারের কাজ হচ্ছে গ্লাইকোজেন প্রোডাকশন করা, গ্লুকোজ সাপ্লাই করলো আমাদের স্মল ইন্টেস্টাইন আর ইনসুলিন সাপ্লাই করলো আমাদের প্যানক্রিয়াস। ঠিক সেম যখন গ্লাইকোজেনটা আবার গ্লুকোজে ব্রেকডাউন করবে, এই গ্লাইকোজেনটা যখন আবার কি হবে গ্লুকোজে ব্রেকডাউন করবে, তখন আরেকজনকে লাগবে, সেটা হচ্ছে গ্লুকাগন। সেই গ্লুকাগনটাকেও সাপ্লাই করবে কিন্তু আমাদের প্যানক্রিয়াস। বুঝতে পারছি? তাহলে ইনসুলিন প্যানক্রিয়াস ইনসুলিনকে পাঠালো লিভারের কাছে, স্মল ইন্টেস্টাইন গ্লুকোজকে পাঠালো লিভারের কাছে। তার সাথে সাথে তারা নিজেদের কার্বন ডাই অক্সাইড গুলোকে ট্রান্সফার করেছে। শুধু এরা দুজন না, আমাদের স্প্লিন আছে যে ডিরেক্ট গ্লুকোজে আমাদের লিভারের সাথে অ্যাটাচ থাকে। লিভার যখন বাইল জুস প্রোডাক্ট করবে তখন আমি বলে দেবো যে বাইল ফরমেশনের সময় গ্রেভিয়ার্ড অফ দ্য আরবিসি বলা হয় স্প্লিনকে, সেটা নেক্সট স্লাইডে আসি, তখন আমি এখানে আরেকবার দেখিয়ে দেবো। তো আপাতত কি বুঝতে পারলে, গ্লুকোজটা এলো লিভারে, ইনসুলিনটা গেল লিভারে, কার সাহায্যে, এ গেল একটা চ্যানেলের সাহায্যে। তাহলে এই সেই চ্যানেল, দেখো এই যে চ্যানেলটা, এটা যদি একটা ভেন হয়, যেহেতু কার্বন ডাই অক্সাইড নিয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা একটা ভেন। ভেন যখন যাচ্ছে দেখো দুদিকে ক্যাপিলারি ফর্ম হচ্ছে, এখানে একটা ক্যাপিলারি ফর্ম হবে, এদিকে একটা হবে, এদিকে একটা হবে, এদিকে একটা হবে। তো এই সেই ভেন যেটাকে আমি বলছিলাম একটু আগে পোর্টাল ভেন। এটাকে কি বলা ছিল, এটাকে বলা হচ্ছিল আমাদের পোর্টাল ভেন। এবার যেহেতু এটা লিভারের সাথে কানেক্টেড, তাই এটার নাম হবে হেপাটিক পোর্টাল ভেন। বুঝবেন, এটাকে কি বলা হবে,
হেপাটিক পোর্টাল ভেন, হেপাটিক পোর্টাল ভেন। তাহলে কারা? এইটা, এইটা কি? এর হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল ভেন, হেপাটিক পোর্টাল ভেন। তাহলে হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে ইনসুলিন, কার্বন ডাই অক্সাইড, গ্লুকোজ, কার্বন ডাই অক্সাইড সব লিভার এলো। লিভার কি করলো? গ্লুকোজটাকে গ্লাইকোজেনে ট্রান্সফার করলো। এবার এই যে CO2 গুলো যাচ্ছে, এক নম্বর হচ্ছে যাচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের CO2, 2 নম্বর যাচ্ছে আমাদের প্যানক্রিয়াসের CO2, স্টোমাকের CO2 ও লিভার থেকে পাস করে, স্প্লিনের CO2 ও লিভার থেকে পাস করে, প্লাস আমাদের প্যানক্রিয়াসের CO2 লিভার থেকে পাস করে, লিভারের নিজস্ব CO2। লিভার তো নিজেও CO2 বার করবে, কারণ এও তো একটা অর্গান, গ্ল্যান্ড তো বটেই। তাহলে এও সেল অ্যারোবিক রেসপিরেশন করে, তাহলে গ্লুকোজ ব্রেকডাউন করে CO2 তৈরি করে। এই পুরো CO2 গুলো ডিরেক্ট একটা চ্যানেল দিয়ে বাইরে বেরোচ্ছে, এটাকে বলা হচ্ছে হেপাটিক ভেন। তাহলে এটাকে বলা হয় হেপাটিক ভেন, এটাকে বলা হয় হেপাটিক পোর্টাল ভেন। এটা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন আর এটা হচ্ছে হেপাটিক ভেন। তো হেপাটিক ভেন কি? প্রত্যেকের কার্বন ডাই অক্সাইডকে একসাথে নিয়ে ভেনা কাভার সাথে অ্যাটাচ হচ্ছে এখানে, এবং সেটা চলে যাচ্ছে হার্টে। বাকিটা তো হার্ট থেকে লাংসে পিউরিফাই হয়ে আবার চলে এলো এখানে। যখনই পিউরিফাই হয়ে এখানে চলে এলো, তাহলে এই আবার অক্সিজেন যুক্ত ব্লাড, এই অক্সিজেন গুলো ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে আমাদের প্যানক্রিয়াস অক্সিজেন পেয়েছে, এদিক থেকে আমাদের লিভার নিজে অক্সিজেন পেয়েছে, এদিকে স্মল ইন্টেস্টাইন নিজে অক্সিজেন পেয়েছে। অক্সিজেন গুলো তাহলে আবার চলে, আবার এইভাবে এই সাইকেল চলতে থাকে। কিন্তু মাঝখানে এই যে কানেকশন বিটুইন ইনসুলিন, আমাদের প্যানক্রিয়াস এন্ড লিভার, স্মল ইন্টেস্টাইন লিভার, স্টোমাক এন্ড লিভার, স্প্লিন এন্ড লিভার, তো এই যে কানেকশনটা, এটাকেই বলা হচ্ছে আমাদের পোর্টাল সিস্টেম। যেহেতু লিভারের থ্রু থেকে বার করছে, তাই এটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে, এটা বলাটা খুবই জরুরি ছিল, যেহেতু আমি একটু আগেই বললাম গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ ফর্মেশন হয় উইথ দ্য হেল্প অফ ইনসুলিন এন্ড গ্লুকাগন। তাহলে কিভাবে এই ইনসুলিন আর গ্লুকাগনটা লিভারে গেল, বা গ্লুকোজই বা ওখানে গেল কিভাবে, সেটা জানতে গেলে আমাদের ওভারঅল একটা ইন্ট্রোডাকশন হিসেবে হেপাটিক পোর্টাল সিস্টেমটা জানতে হবে। পরবর্তীকালে একসাথে ডিটেলে করাবো যখন ব্লাড সার্কুলেশন করাবো। তো আরেকবার বলে দিচ্ছি, পোর্টাল ভেন তখনই বলা যাবে যখন কোনো ভেনের দুদিকে হচ্ছে ব্লাড ক্যাপিলারি থাকবে। তোমরা দেখে নাও। এবারে দেখো আমাদের যে লিভারের ফাংশন, এটা শেষ স্লাইড। তো এই স্লাইডের মধ্যে আমরা ওভারঅল এটা অনেক কিছু ইনফরমেশন আছে। ওভারঅল পুরো লিভারের ফাংশনটা এই স্লাইডে আমি ক্লোজ করব। তো প্রথম আছে স্টোর লিপিড সলিউবল ভিটামিন এ ডি ই কে। তাহলে আমাদের যে এ ডি ই কে, ভিটামিন এ ডি ই আর কে, এই চারটে ভিটামিন আছে। এটা হচ্ছে আমাদের লিপিড সলিউবল ভিটামিন। তাহলে সেটা কোথায় স্টোর হয়? মানে হচ্ছে আমাদের লিভারে। বোঝা গেল? তাহলে স্টোর হয় কে? এডিই কে। এবারে বলছে মেটাবলিজম অফ দ্য অ্যালকোহল এন্ড ড্রাগস। তাহলে বুঝতে পারলে? তাহলে আরেকবার রিপিট করে দিই যে আমাদের লিপিড সলিউবল ভিটামিন হচ্ছে এডিই কে, সেরকম ওয়াটার সলিউবল ভিটামিন আছে, সেটা হচ্ছে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স এন্ড সি। তাহলে আমাদের ওয়াটার সলিউবল ভিটামিন যদি বলতো, এখানে যেহেতু লিভারের গল্প হচ্ছে সেই জন্য ওয়াটার সলিউবল এই স্লাইডে আমি দিইনি, তাও বলে দিচ্ছি। এটা যেরকম হচ্ছে লিপিড সলিউবল ভিটামিন মানে ফ্যাট সলিউবল ভিটামিন এ ডি ই কে। ভিটামিনের উপরে আমি একটা চার্ট করিয়ে দেবো কোন, আর এডি কে হয়ে গেল। আর আমাদের ওয়াটার সলিউবল হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এন্ড সি। এটা হয়ে গেল 3 নম্বর পয়েন্ট। এবার 4-এ কি আছে? মেটাবলিজম অফ দ্য অ্যালকোহল এন্ড ড্রাগস। আমরা যারা ধরো অ্যালকোহল কনজাম্পশন করে, আর ড্রাগ মানে মেডিসিনকে বোঝানো হচ্ছে, অ্যালকোহল আর মেডিসিনের যে মেটাবলিজম সেটাও কিন্তু আমাদের লিভারেই হয়। তাহলে অ্যালকোহল আর ড্রাগের মেটাবলিজম আমাদের লিভারেই হয়। বোঝা গেল? এবারে বলছে লিভার ফর্মস অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। ভিটামিন ডি তো অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। বলে যে সূর্যের আলোয় নাকি ঘুম পাড়ালে বা বাচ্চাকে শোয়ালে তার বডিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি হবে, মানে সূর্য থেকে ভিটামিন ডি গুলো উড়ে উড়ে আসবে। ব্যাপারটা সেরকম না। আমাদের স্কিনের নিচে ভিটামিন ডি ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। এবারে সানলাইট যদি গায়ে পড়ে, তখন লিভারের সাহায্যে কি হয়, ওই ভিটামিন যে ডিটা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে ছিল সেটা অ্যাক্টিভ ফর্মে ট্রান্সফার হয়। তো এটাই হচ্ছে সেইটা যে লিভার কি করছে, লিভার ফর্মস অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। বুঝে গেল? তাহলে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি কে তৈরি করছে? আমাদের লিভার তৈরি করছে। এবারে দেখো বাইল ফর্মেশন। তাহলে বাইল ফর্মেশনে কিন্তু লিভারের একটা বিশাল ইম্পর্টেন্ট রোল আছে। তাহলে বাইল ফর্মেশন কেন হয় সেটা এই দিকে আছে, আর ব্লাইট কিভাবে ফর্মেশন হয় বাইল সেটা এই সাইডে আছে। তো আগে বুঝে নি তাহলে লিভার কি করে, বাইল ফর্মেশন করে। কি করে বাইল তৈরি হয়? দেখো লিভার তো বাইল জুস তৈরি করছে,
লিভারের যে হেপাটোসাইট আছে, আমি ডাক্তার সিস্টেম যখন করেছিলাম আই থিঙ্ক দেখেছো, সেখানে কি হয়েছে আমাদের যে লিভার আছে ডাক্তার সিস্টেমে যখন আমি বলেছিলাম, মেবি দেখতে হবে আমাকে তাও যে ক্লাসে হয়েছিল কিনা। তো লিভার কি করে, আমাদের তৈরি করে বাইল জুস। বাইল জুসের ভিতরে শুধুমাত্র বাইল জুস থাকে না, আরো দুজন পিগমেন্ট থাকে, সেটা হচ্ছে বিলিরুবিন আর বিলিভারডিন। আই থিঙ্ক দেখা যাচ্ছে কি, দেখো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার হচ্ছে বিলিরুবিন, 2 নাম্বার হচ্ছে বিলিভারডিন। তাহলে এরা আবার কোথা থেকে এলো? এটা এটা জানতে গেলে যে বাইলের ভিতরে যে এই পিগমেন্ট গুলোকে ট্রান্সফার করানো হলো, তার একটাই কারণ, এটাকে শরীরের বাইরে বার করতে হবে। তো কি জন্য এটা এলো আমরা দেখছি। তাহলে তার আগে একটা জিনিস দেখো, স্প্লিন। আমি একটু আগে বলেছিলাম স্প্লিনের জন্য আমি আলাদা একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাবো। এটা হচ্ছে স্প্লিন। স্প্লিনের ভিতরে যে ব্লাড ক্যাপিলারি গুলো থাকে সেটা খুবই সরু হয় আর খুব পাতলা হয়। তো যখন কোনো আরবিসি একটা ব্লাড ক্যাপিলারি থেকে পাস করছে আর কি, এখানে জায়গা আছে আমি বোঝাবার চেষ্টা করছি। যখন কোনো আরবিসি, একটা আরবিসি তো, যখন কোনো আরবিসি একটা ব্লাড ক্যাপিলারি দিয়ে ক্রস করতে চেষ্টা করে, তখন এর যে মেমব্রেন আছে না, এটাকে বলা হচ্ছে মেমব্রেন। আরবিসি যে মেমব্রেন আছে আর কি, তো লিভিং সেল, এই মেমব্রেন আরবিসি দিয়ে যখন ক্রস, মানে এই আরবিসিটা যখন স্প্লিনের ভিতরে যে ক্যাপিলারি আছে, স্প্লিনের ভিতরে যে ব্লাড ক্যাপিলারি আছে, সেখান থেকে আরবিসি যখন পাস করে, প্রতিবার কি হয়, এর গাটা একটুখানি হলেও খসে যায়, মানে চেঁচে যায় আর কি। তাহলে দেখো এটা আরবিসি শুরু হয়ে গেল। এই করে করে আরবিসি 120 ডেজ, 100, প্রায় এবারে যে দেখা যায় আরবিসি হচ্ছে 120 ডেজ হচ্ছে মাঝে, 100 যখন এই এই লেভেলে পৌঁছে যায় 120 কাছাকাছি, তখন এটা স্প্লিন থেকে যখন ক্রস করে না, ওটা ফেটে যায়, ওটা ব্লাস্ট হয়ে যায়। তাই লেখা হয়েছে কি, আরবিসি ইজ ব্লাস্ট অর ডাই ইন স্প্লিন। তাহলে আরবিসি কি হয়েছে, এই যে আরবিসিটা আছে আমাদের, আরবিসি ইজ ব্লাস্ট অর ডাই ইন স্প্লিন। স্প্লিনে তাহলে ব্রেকডাউন করলো, তাই বলা হচ্ছে স্প্লিন ইজ কল্ড অ্যাজ গ্রেভিয়ার্ড অফ আরবিসি। তা স্প্লিনকে কি বলা হলো, স্প্লিন ইজ কল্ড অ্যাজ গ্রেভিয়ার্ড অফ আরবিসি। কেন? ম্যাক্সিমাম আরবিসি, পুরো সম্পূর্ণ 100% না, প্রায় 90% এর কাছাকাছি আরবিসি কি হয়, যখন স্প্লিন থেকে ক্রস করে তখন ব্লাড ক্যাপিলারি ভিতরটা ফেটে যায়, যখন ওর এজ প্রায় 120 এর কাছাকাছি চলে যায়। বোঝা গেল? তাহলে এবারে কি হচ্ছে, তাই বলা হচ্ছে আমাদের স্প্লিন ইজ গ্রেভিয়ার্ড অফ আরবিসি। তাহলে এবারে তো হয়ে গেল। তাহলে এবারে এই যে স্প্লিন একই, এটাও তাহলে পোর্টাল সিস্টেম, তাহলে এটাও হেপাটিক পোর্টাল ভেন, এইটা হেপাটিক পোর্টাল, হেপাটিক পোর্টাল ভেন। ইও সেই একই কাজ করবে, হিমোগ্লোবিন যেটা বেরিয়ে এসছে ব্রেকডাউন করেছে, সেই হিমোগ্লোবিন, আরবিসি ব্লাস্ট হয়ে যাওয়া মানে হিমোগ্লোবিন চলে গেল, এই হিমোগ্লোবিন আর কার্বন ডাই অক্সাইডকে লিভারে পাঠিয়ে দিল। লিভার সঙ্গে সঙ্গে কি করলো, এই যে হিমোগ্লোবিন ছিল না, এই যে হিমোগ্লোবিন এটাকে যেখানে এলো আর কি, হিমোগ্লোবিনটাকে ব্রেকডাউন করে দিল কোথায়, হিম আর গ্লোবিনে। তাহলে এই হিমোগ্লোবিনটা যেটা লিভারে এলো, লিভার সেই হিমোগ্লোবিনটাকে ব্রেক করলো হিম আর গ্লোবিন। সকলেই জানে এই গ্লোবিন একটা প্রোটিন, প্রোটিন থেকে কি করলো, গ্লুকোজ ফর্মেশন হয়ে গেল, গ্লুকোনিওজেনেসিস। এদিকে যে হিম যেটা পিগমেন্টেড ফর্মেশনে ছিল, সেটা ব্রেকডাউন করলো দুটো পিগমেন্টে, বিলিরুবিন বিলিভারডিন। এই বিলিরুবিন বিলিভারডিন তখন কি হবে, এখান থেকে চলে গেল যে বাইল যে জুস তৈরি হচ্ছে না, এই লিভার যে বাইল ফর্মেশন করছে তার সাথে এটাকে মিশিয়ে দিল। অ্যাকচুয়ালি এটা তো এক্সক্রিটরি প্রোডাক্ট, এটাকে শরীরের বাইরে বার করতে হবে। লিভার ভাবছে কিভাবে বার করবো, তখন এই বাইলের মধ্যে এটা মিশিয়ে দিল, ম্যাক্সিমামটা, সবটা নয়, ম্যাক্সিমামটা যখন মিশিয়ে দিল, এরা চলে গেল বাইলের ভিতরে। বাইল কোথায় কাজে লাগবে, বাইল আবার ডাইজেশনের সময় ইমালসিফিকেশন অফ ফ্যাট সেখানে হেল্প করে। তখন এই বাইলের জুসটা ওইভাবে চলে গেল আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে, তারপরে সেটা চলে গেল স্মল ইন্টেস্টাইন, সেখান থেকে চলে গেল লার্জ ইন্টেস্টাইন। সেখানে যখন আমাদের স্টুল ফর্মেশন হচ্ছিল, তখন এই বিলিরুবিন বিলিভারডিন থেকে তৈরি হয়ে গেল আমাদের স্টার্কোবিলিন। সেই স্টার্কোবিলিন কি করলো, পটির যে ইয়েলোইশ কালার থাকে তার জন্য দায়ী। তাহলে এই বিলিরুবিন বিলিভারডিন থেকে স্টার্কোবিলিনের ট্রান্সফার হয়ে গেল, স্টার্কোবিলিন, সেই স্টার্কোবিলিন হচ্ছে পটির কালারের জন্য ওটা দায়ী। তাহলে ওভারঅল কিন্তু এই বিলিরুবিন বিলিভারডিন যেটা আর গ্রেভিয়ার্ড অফ দ্য আরবিসি, মানে স্প্লিনে ব্রেকডাউন করলো, সেখান থেকে লিভার এলো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থেকে হিম পোর্শন থেকে তৈরি হলো বিলিরুবিন বিলিভারডিন, সেটা কিন্তু শরীরের বাইরে বেরিয়ে গেল। তাহলে ম্যাক্সিমাম বলেছিলাম, তাহলে বাকিগুলো কোথায় গেল, বাকিগুলো ব্লাডে থেকে যাবে, সেখান থেকে চলে যাবে কিডনিতে, কিডনিতে যখন ইউরিন ফর্মেশন হবে, বাকিটা ট্রান্সফার হয়ে যাবে ইউরোক্রোম,
ইউরোবিলিনোজেনে প্রথমে যাবে, সেখান থেকে ইউরোক্রোমে আসবে, সেই ইউরোক্রোম কি করবে, ইউরিনের কালার যে ইয়েলোইজ একটা ভাব থাকে তার জন্য দায়ী। তাহলে আলটিমেটলি কিন্তু আরবিসি ব্রেকডাউন করলে কিন্তু ওইগুলোতে যাচ্ছে। তাই বলেছিলাম ডিজিজের উপরে ক্লাস করাবো, যেমন ডিজিজের ক্লাস করাবো, রেসপিরেটরি সিস্টেম আর ডাইজেস্টিভ সিস্টেমকে একসাথে করাবো দুটো ডিজিজ, তখন এগুলো আমি সেখানে ডিসকাস করে দেবো যে কিভাবে এটা কি হলো আর কি। যেমন ডায়াবেটিস করাবো, ঠিক আছে, তার সাথে সাথে আমাদের রেসপিরেশনের যেগুলো হবে, তো ওভারঅল আমি সেখানে ডিসকাস করবো। তাহলে তাহলে আপাতত বোঝা গেল যে হিমোগ্লোবিনটা ব্রেকডাউন হয়ে তৈরি হয়েছে, আরবিসি ব্রেকডাউন হয়ে স্প্লিনে তৈরি হয়েছে, সেটা হেপাটিক পোর্টাল ভেনের সাহায্যে পৌঁছে গেল লিভারে। লিভার কি করলো, ওই হিমোগ্লোবিনটাকে ব্রেক করে দিয়েছে হিমারগ্লোবিন। লিভার নিজেই ওর যে হেপাটোসাইট সেল আছে সে নিজেই কি করেছে, গ্লোবিন পোর্শনটাকে গ্লুকোজে ট্রান্সফার করলো, গ্লুকোনিওজেনেসিস, আর হিম পোর্শনটা বিলিরুবিন বিলিভারটিতে ট্রান্সফার করলো, যেটা পরবর্তীকালে বাইল জুসের সাহায্যে চলে এলো আমাদের লার্জ ইন্টেস্টাইন হয়ে স্টোম্যাক থেকে আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইন, সেখান থেকে পটির মাধ্যমে বেরিয়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাইল ফরমেশন করলো লিভারটা, তার ফাংশনটা তো আমাকে জানতে হবে। তাহলে এসো এখানে দেখা যাক, এই যে আমাদের ইমালসিফিকেশন অফ ফ্যাট, ফ্যাট এমন একটা পার্টিকেল, ফ্যাট যখন আমরা কনজাম্পশন করি সেটাকে ডাইজেশন করতে সব থেকে বেশি সময় লাগে। আর মজার ব্যাপার হলো ফ্যাটকে কেমিক্যালি ব্রেকডাউন করার আগে তাকে ফিজিক্যালি ব্রেকডাউন করতে হয়। তাহলে ফিজিক্যালি ব্রেকডাউন মানে তাকে পিস পিস করে কেটে দেওয়া। তাহলে এই যে ব্রেকডাউনটা দেখানো হয়েছে, এই যে ফ্যাট, এটা এই ফ্যাটটাকে ছোট ছোট ফ্যাট ড্রপলেটে যে ট্রান্সফার করলো, এটা কিন্তু কোনো ডাইজেশন পার্ট নয়। বাইল কি করছে, ফ্যাটটাকে ছোট ছোট টুকরে ভাগ করে দিচ্ছে, এটাকে বলা হয় ইমালসিফিকেশন অফ ফ্যাট। তাহলে বাইল কি করলো, এই বড় ফ্যাটের যে মলিকিউল ছিল সেটাকে কেটে কেটে ছোট ছোট টুকরে ভাগ করলো, এটাকে বলা হয় ইমালসিফিকেশন অফ ফ্যাট। এবারে দেখো ছোট ছোট টুকরে ভাগ হয়ে যেতে এদের সারফেস এরিয়া ইনক্রিজ করে গেল। এত বড় ফ্যাটের চারপাশে যদি কয়েকটা এনজাইম এরকম লাগতে পারতো, এরকম ভাবে যদি লাগতো, তাহলে এখন ছোট ছোট টুকরে ভাগ হয়ে গেছে, তাহলে আরো অনেক বেশি এনজাইম এদের গায়ে লাগতে পারবে, তার মানে কি ইনক্রিজ সারফেস এরিয়া। তাহলে ইমালসিফিকেশন অফ ফ্যাট করতে গেলে কি হয়, আমাদের কিন্তু এই বাইলের দরকার। বাইল তৈরি হলো লিভারে, স্টোর হয় গল ব্লাডারে, তারপরে গল ব্লাডার থেকে সেটা চলে আসে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের ডিওডিনামে। যখন স্মল ইন্টেস্টাইন করব, প্যানক্রিয়াস করব, তখন এইটা আমি আবার ডিটেলে বলবো। তাহলে ডিওডিনামে চলে এলো, ডিওডিনামে আসার পরে কি হলো, আমাদের ওই বাইলটা ফ্যাটের ব্রেকডাউন করলো, ছোট ছোট টুকরে ভাগ করলো, তাকে বলা হয় ইমালসিফিকেশন অফ ফ্যাট। এটাকে বলা হয় ফিজিক্যাল ব্রেকডাউন অফ দ্য ফ্যাট। ইমালসিফিকেশন ফ্যাট মানে ফিজিক্যাল ব্রেকডাউন অফ দ্য ফ্যাট। এবার এইটা যখন ছোট ছোট টুকরে ভাগ হয়ে গেল, তখন এখানে আমার লাগবে কি প্যানক্রিয়াটিক লাইপেজ, তখন এর ব্রেকডাউনটা স্টার্ট হয়ে যাবে। যখন আমরা ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের একসাথে ব্রেকডাউনটা শিখবো, তখন এটা আমরা করিয়ে নেবো। তাহলে এটা হয়ে গেল। এবারে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গল ব্লাডার, যেখানে কি হয় আমাদের একটু আগেই বললাম না যে বাইল তো প্রোডাকশন হলো লিভারে, কিন্তু বাইল স্টোর হয় কোথায়, বাইল স্টোর হয় কিন্তু গল ব্লাডারে। তাহলে বাইল প্রোডাকশন হয় লিভারে, কিন্তু বাইল স্টোর হয় গল ব্লাডারে। গল ব্লাডারে শুধু বাইল গিয়ে যাচ্ছে তা নয়, বাইলের সাথে সাথে আমরা যে খাবার খাই তার সাথে সাথে আমাদের কোলেস্টেরল হয়ে যাচ্ছে। এবারে আমরা যে ফ্যাট খেলাম সেখান থেকে যে কোলেস্টেরল তৈরি হলো, সেই কোলেস্টেরলটাকে লিকুইড ফরমেশনে রাখতে বা বডির বাইরে হেল্প করতে একটা ফসফোলিপিডের দরকার, তার নাম হচ্ছে লেসিথিন। তাহলে আমাদের বডিতে যে কোলেস্টেরল তৈরি হলো সেটাকে লিকুইড ফরমেশনে বডির বাইরে রিলিজ করতে গেলে একজনকে লাগে, তার নাম হচ্ছে আমাদের লেসিথিন। এবার এই লেসিথিন কি হয়, এবারে লেসিথিনের কাজ হচ্ছে লিকুইড ফরমেশন দিয়ে শরীরের বাইরে বার করা, যেটা আমাদের দরকার না। কিন্তু একটা মানুষ যদি রেগুলার মিট খায়, রেড মিট, তার বডিতে অবভিয়াসলি কোলেস্টেরলের পরিমাণ অনেক বেড়ে যাবে। তাহলে কোলেস্টেরলের পরিমাণ যদি অনেক হাই হতে থাকে, তাহলে কি হচ্ছে, কোলেস্টেরল যত হাই হবে, লেসিথিনের তো একটা লিমিটেশন আছে, সে একটা লেভেল পর্যন্ত কোলেস্টেরলটাকে আটকাতে পারবে। যখন লেসিথিনের পরিমাণের থেকে কোলেস্টেরল অনেক হাই হয়ে যাচ্ছে, when লেসিথিন ইজ স্মলার দ্যান দা কোলেস্টেরল, যখন লেসিথিন কোলেস্টেরলের থেকে অনেকটা কমে গেল, তখন ওই কোলেস্টেরল গুলো স্টোর হতে শুরু করলো আমাদের গল ব্লাডারে। তো এটা হচ্ছে আমাদের গল ব্লাডার, এর গায়ে দেখো 1 2 3 4 5, এখানে কি হয়েছে, স্টোর হয়েছে, স্টোরে ট্রান্সফার হয়ে গেছে কোথায়, গল স্টোন। তাহলে এই হচ্ছে আমাদের গল স্টোন, যেটা গল ব্লাডারে হয়। কেন গল ব্লাডারে গল স্টোন হয়, তার একটা মেন কারণ হলো এই যে প্রচুর পরিমাণে আমাদের বডিতে কোলেস্টেরল বেড়ে গেলে, প্রচুর ডিম খেলে, রেড মিট খেলে, তাহলে কোলেস্টেরল যে বেড়ে যায়, অনেক ভেজিটেবলস খেলে কোলেস্টেরল বেড়ে যায়, সেই কোলেস্টেরলকে লেসিথিন কিন্তু আটকাতে পারছে না, কেন এত বেশি পরিমাণে কোলেস্টেরল চলে এসছে। তখন কি হবে, সেটা গল ব্লাডারে অ্যাজ এ স্টোন স্টোর হতে থাকবে, তখন সেটাকে বলা হবে আমাদের গল স্টোন। এই যে আমাদের গল স্টোন ফর্মেশন হলো, যদি এটা একটা দুটো থাকতো, অনেক সময় ডাক্তারবাবুরা মেডিসিনের সাহায্যটাকে গলিয়ে দেয়,
কিন্তু যখন গলস্টোনের সাইজ অনেক বড় হয় বা অনেকগুলো গলস্টোন যখন একসাথে এটাকে ঘিরে ধরে, তখন কি হয়, এটাকে কিন্তু ওইভাবে মেডিসিনে গলানো যাবে না, তখন সেটা গল ব্লাডারটাকে সার্জারি করে শরীরের বাইরে বার করতে হবে। এই হচ্ছে ওভারঅল আমাদের লিভারের ফাংশন। যতটা কভার করা যায় আমি ম্যাক্সিমামটাই কভার করেছি। তোমরা লিভারের ফাংশনটা দেখো, পরবর্তীকালে দেখছি আর একটা ক্লাস মানে আরেকটা স্লাইড আনবো এক্ষুনি, সেই স্লাইডে আমরা হিস্টোলজিটা একবার ওভারঅল একটা আইডিয়া করে নেবো, অতটা ইম্পর্টেন্ট না, তার হিস্টোলজিটা একবার দেখে নিয়ে আজকে ক্লাস আমরা এন্ড করবো। তো এই হচ্ছে আমাদের লিভারের ফাংশন, যতটা ক্লিয়ারলি করা যায় করেছি। যাদের দরকার লাগবে তারা পজ করে স্ক্রিনশট নিও, তোমরা খাতায় নোট করে রাখো। আমি গ্যারেন্টি দিচ্ছি যখন এমসিকিউ করবে এই মেটেরিয়াল কিন্তু তোমার অনেক হেল্প লাগবে। মানে এখানে কেটে কেটে নয়, যতটা ইজিলি প্রোভাইড করা যায় আমি কিন্তু ততটাই প্রোভাইড করে দিচ্ছি। এরপরে ক্লাসে যেগুলো টুকিটাকি বাদ গেছে সেগুলো আবার কভার হবে। তো আপাতত এইটা দেখো, তারপরে আমি আসছি হিস্টোলজি নিয়ে। এবার দেখো হিস্টোলজি অফ লিভার। তো এটা যতটা সোজা ভাবে করানো যায়, আমি ছবিটা ডায়াগ্রামটা ততটা সোজা ভাবেই আঁকলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এটা একবার দেখে নাও। এই হচ্ছে আমাদের লিভার। লিভার যে আছে, তো লিভারের ভিতরে এই যে আমাদের হানিকম লাইক স্ট্রাকচার গুলো দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় লোবিউল। কি বলা হয়? এটাকে বলা হয় লিভার লোবিউল। এই লিভার লোবিউলের ভিতরেই কিন্তু থাকে হচ্ছে আমাদের হেপাটোসাইট। তাহলে লোবিউলের ভিতরে যেমন গোল 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 যেমন গোল গোল হেপাটোসাইট গুলো রেডিয়েট হয়ে থাকে, বুঝা গেল? তো এই একটা লোবিউল, এই লোবিউলের চারপাশে আবার যে স্ট্রাকচার থাকে এরকম ভাবে, যে কভারিংটা থাকে, তাকে বলা হয় গ্লিসন ক্যাপসুল। গ্লিসন ক্যাপসুল বলা হয়। তাহলে কি বলা হয়? তাকে বলা হয় গ্লিসন ক্যাপসুল। তো আমাদের এই যে গ্লিসন ক্যাপসুল, তাহলে এই যে আমাদের লিভার যে আছে আমাদের লোবিউল, লিভার লোবিউল কার ভিতরে আছে? আমাদের লোবিউলের একটা স্ট্রাকচার যদি আমরা দেখি সেটা আমরা এখানে দেখতে পাবো। তাহলে এটা একটা লোবিউলের স্ট্রাকচার, এর চারপাশে কভারিং এর নাম হচ্ছে আমাদের গ্লিসন ক্যাপসুল। একটা লোবিউলকে যদি আমরা দেখি, এটা এরকম ভাবে যদি দেখা যায়, এটা আমরা ডিটেইলে দেখতে পাচ্ছি। এবারে দেখতে পাচ্ছি, দেখো এই গ্লিসন ক্যাপসুলকে ভাঙলে দেখো প্রথমেই আমরা দেখতে পাবো সেন্ট্রালি লোকেটেড একটা গোল ব্লু কালারের দেয়া আছে। এটা কার ব্রাঞ্চ? এটা হেপাটিক ভেনের ব্রাঞ্চ। তাহলে এরকম প্রতিটা লোবিউলের ভিতরে একটা করে আমাদের একটা করে গোল কি থাকবে? আমাদের ব্রাঞ্চ অফ হেপাটিক ভেন। এক একটা গোল প্রতিটা লোবিউলের ভিতরে থাকবে। তাহলে সেটা এই জন্য এটাকে লেখা হচ্ছে আমাদের ব্রাঞ্চ অফ হেপাটিক ভেন। তাহলে প্রতিটা হেপাটিক ভেনের ব্রাঞ্চ একসাথে জুড়ে হেপাটিক ভেন হয়ে বেরিয়ে যাবে। তাহলে কি হলো? লিভার যে লোবিউল আছে, লিভার লোবিউলের ভিতরে কি আছে? আমাদের এটা যে লোবিউলের স্ট্রাকচার আর কি, একটা করে ব্রাঞ্চ অফ হেপাটিক ভেন। যে 10টা লোবিউল থাকে, 10 জনের ভিতরে হচ্ছে হেপাটিক ভেনের এই ব্রাঞ্চ 10টা পাবো। 10 জন মিলে একসাথে জুড়ে বেরিয়ে যাবে হেপাটিক ভেন আকারে। এই যে বেরিয়ে গেল হেপাটিক ভেন। এই হেপাটিক ভেনের ব্রাঞ্চ হচ্ছে এইটা। এবারে দেখো আমি বলেছিলাম লিভারের ভিতরে, এটা মুছে দিচ্ছি, লিভারের ভিতরে কি হয়, এরকম ভাবে আমাদের বিভিন্ন জায়গাতে পোর্টাল ভেনের ব্রাঞ্চ গুলো এরকম অ্যাড হয়েছে, এরকম বিভিন্ন অর্গান থেকে এসেছে, এগুলো পোর্টাল ভেন। তা পোর্টাল ভেনের এই যে এগুলো আমাদের এখানে গিয়েছে আর কি, এটা পোর্টাল ভেন। পোর্টাল ভেন গুলো আবার কি লিভার লোবিউলের ভিতরে ঢুকেছে। তাহলে এই যে ব্লু কালারের দেয়া, এটা কিন্তু আমাদের ব্রাঞ্চ অফ, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ অফ হেপাটিক পোর্টাল ভেন। তাহলে বাইরের দিকে যেটা আছে এটা কিন্তু ব্রাঞ্চ অফ হেপাটিক পোর্টাল ভেন, সেন্ট্রালি লোকেটেড ব্রাঞ্চ অফ হেপাটিক ভেন। তাহলে এই ছোট ছোট 1 2 3 4 5 6 এক একটা লোবিউলের ভিতরে 6টা করে যে ব্রাঞ্চ অফ হেপাটিক পোর্টাল ভেনের যে ব্রাঞ্চ, এই যে হেপাটিক পোর্টাল ভেন ঢুকছে লিভারের ভিতরে, তারা কিন্তু প্রত্যেকে লিভার লোবিউলে যাচ্ছে। কেন? এই যে আমাদের কার্বন ডাই অক্সাইড প্লাস যে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে যাচ্ছে, যেমন গ্লুকোজ আর কার্বন ডাই অক্সাইড। তাই গ্লুকোজ কার্বন ডাই অক্সাইড পোর্টাল ভেনের মাধ্যমে এসে তাহলে লিভার লোবিউলের ভিতরে যেতে হবে। তাহলে গ্লুকোজ আর কার্বন ডাই অক্সাইড, দেখো এই যে ব্লু কালার, এটাকে বলা হচ্ছে ব্রাঞ্চ অফ হেপাটিক পোর্টাল ভেন। সেটা কিন্তু এই ব্লাড স্ট্রিমের মধ্যে ছেড়ে দিল, ওটা একটা হলো। এবারে হচ্ছে আরেকটা, দেখো আমাদের লিভারের ভিতরে অক্সিজেন নিয়ে যে আর্টারি আসছিল, তাহলে হেপাটিক আর্টারি, অক্সিজেন নিয়ে যে আর্টারি আসছিল তাকে বলে হেপাটিক আর্টারি, তারও ব্রাঞ্চ পাবো এখানে,
সেই জন্য ব্লু রেড কালারে দেখো ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি। তাহলে ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারিটা কি, যে আর্টারিটা, এর একটা আর্টারি আছে তো, যে তো কোন একটা আর্টারি আছে যে লিভার কিরকম অক্সিজেন দিয়েছে, এটা কি, এটাই তো আমাদের কি হেপাটিক আর্টারি। এটা লেখার জায়গা নেই, এখানে হেপাটিক আর্টারি বুঝে নাও, লিখে এটা হচ্ছে হেপাটিক আর্টারি। এই যে হেপাটিক আর্টারি, এর ব্রাঞ্চ গুলো লোবিউলের ভিতরে ঢুকেছে, রেড কালারের দেখো, তো এই অক্সিজেন সাপ্লাই করছে। তাহলে এ কি করছে, আমাদের এখানে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাহলে কেন বিভিন্ন সেলকে অক্সিজেন দেবে, কি দেবে, অক্সিজেন গুলো দেবে এই সেলে। সেল তখন CO2 গুলো রিলিজ করবে, CO2 গুলো তখন একসাথে এসে কোথায় যাবে, সেন্ট্রালি লোকেটেড। শুধু এই CO2 টা তৈরি হলো লিভারে তা নয়, প্লাস এই যে আমাদের পোর্টাল ভেনের যে CO2 আছে, এই CO2 গুলো কিন্তু আমাদের মেন স্ট্রিমে আসবে। কোথায় একটা লিখে রাখলাম যেন আমাদের, ঠিক আছে এখানটা তাহলে লিখে দিই। এই যে CO2 গুলো মেন স্ট্রিম দিয়ে তাহলে কোথায় যাবে, CO2 এর দিক থেকে এসে এরম যাবে, এ CO2 যাবে, প্লাস এই সেলের নিজস্ব CO2 গুলো তাহলে ওখানে অ্যাড হবে। তাহলে হেপাটিক পোর্টাল সিস্টেমের সাহায্যে যে CO2 এসছে সেটাও মেন স্ট্রিম থেকে সেন্ট্রালি লোকেটেড ব্রাঞ্চ অফ হেপাটিক ভেনে যাবে, প্লাস এই যে লোবিউল গুলো, সেল গুলো, এখানকার CO2 গুলো তাহলে এই ব্রাঞ্চ দিয়ে আমাদের ব্রাঞ্চ অফ হেপাটিক ভেনে যাবে। আরেকজন মোস্ট ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের বাইল ডাক্ট। তাহলে এই যে লিভার লোবিউল কন্টিনিউয়াসলি বাইল তৈরি করেছিল, লিভার লোবিউলের ভিতরে যে হেপাটোসাইট সেল আছে তারা যে বাইল তৈরি করেছিল, সেই বাইল গুলো দেখো, এই হচ্ছে আমাদের বাইলটা, এই সেলগুলো একে দিয়ে দিচ্ছে, তাহলে বাইলটা তাহলে এইদিকে মুখ করছে। তাহলে এই সেলগুলো বাইল তৈরি করলো, এই ছোট ছোট বাইল ক্যানালিগুলির সাহায্যে, যেটাকে বলা হয় বাইল ক্যানালিগুলি, তার সাহায্যে মেন যে বাইল ডাক্ট সেখানে ট্রান্সফার করে দিল, এটা ব্রাঞ্চ অফ বাইল ডাক্ট। এই একটা ব্রাঞ্চ অফ বাইল ডাক্ট, এই একটা ব্রাঞ্চ অফ বাইল ডাক্ট, প্রতিটা অ্যাঙ্গেলে একটা করে ব্রাঞ্চ অফ বাইল ডাক্ট আছে। তাহলে হেপাটোসাইট সেলের থেকে বাইল গুলো কালেক্ট করে বেরিয়ে গেল, যেটা ব্লু কালারের, এটা ব্রাঞ্চ অফ হেপাটিক পোর্টাল ভেন, যে কার্বন ডাই অক্সাইড প্লাস গ্লুকোজ গুলোকে মেন স্ট্রিমে দিয়ে দিল, যাতে গ্লুকোজটাকে এই সেলগুলো পেয়ে যায়, আর কার্বন ডাই অক্সাইডটা আমাদের ব্রাঞ্চ অফ হেপাটিক ভেনের সাথে মিশে যায়। তাহলে গ্লুকোজটা, এই যে গ্লুকোজ দিয়েছে, এই যে গ্লুকোজটা কিন্তু এই সেল পেয়ে যাবে, গ্লুকোজটা কিন্তু এইভাবে সেলগুলো পেয়ে যাবে এই গ্লুকোজ। কিন্তু CO2 টা এদিক থেকে এসে লিখে দিয়েছে, CO2 গুলো কিন্তু ব্রাঞ্চ অফ হেপাটিক ভেনের সাথে কানেক্ট হবে, প্লাস এই যে হেপাটোসাইট যে সেলগুলো আছে তাদের নিজস্ব CO2 গুলো এই ব্রাঞ্চ অফ হেপাটিক ভেনে যাবে। তা সমস্ত ব্রাঞ্চ একসাথে কার্বন ডাই অক্সাইড কালেক্ট করে হেপাটিক ভেন দিয়ে বেরিয়ে যাবে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। তাহলে ওভারঅল এই হচ্ছে আমাদের লিভারের ভিতরে যে লিভার লোবিউল থাকে তার ওভারঅল একটা আল্ট্রা স্ট্রাকচার বা হিস্টোলজি অফ লিভার। আর এই যে তিনটে, এক নাম্বার ব্রাঞ্চ অফ, তাহলে এটা কি কি লিখতে পারবো আমরা, হেপাটিক পোর্টালটা একটা লিখে, এক হচ্ছে আমাদের ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি, হেপাটিক আর্টারি। সেকেন্ড কি আছে, ব্রাঞ্চ অফ হেপাটিক আমাদের বাইল ডাক্ট, আর থার্ড কি আছে, ব্রাঞ্চ অফ হেপাটিক পোর্টাল ভেন। ব্রাঞ্চ অফ হেপাটিক পোর্টাল ভেন, এই যে তিনটেকে একসাথে বলা হয় পোর্টাল টায়ার। তাহলে এই যে আমাদের তিনজন আছে, ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি, ব্রাঞ্চ অফ বাইল ডাক্ট আর ব্রাঞ্চ অফ হেপাটিক পোর্টাল ভেন, তাহলে এই তিনটেকে একসাথে বলা হয় পোর্টাল টায়ার। তো ওভারঅল আজকের আমরা তাহলে এই ক্লাসটা এখানেই স্টপ করছি। আরেকবার বলে দিচ্ছি, তিনজন অ্যাঙ্গেল থেকে আসছে, একটা হচ্ছে ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি, আর্টারি হার্ট থেকে এসে লিভারকে যে অক্সিজেন দিচ্ছে সেই জন্য অ্যাঙ্গেলে বসে আছে। এটা হচ্ছে বাইল ডাক্টের, এখানে বাইল হেপাটোসাইট বাইল তৈরি করছে, ও নিয়ে বেরিয়ে যাচ্ছে, প্লাস পোর্টাল সিস্টেম থেকে যে কার্বন ডাই অক্সাইড গুলো এসছে সেটা এই অ্যাঙ্গেল থেকে মেন স্ট্রিমে ঢুকে কার্বন ডাই অক্সাইডটা আমাদের ব্রাঞ্চ অফ হেপাটিক ভেনে চলে যাবে, কিন্তু যাওয়ার সময় গ্লুকোজ গুলোকে কিন্তু এই সেলগুলোকে দিয়ে যাবে। আর এই সেলের নিজস্ব কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেটাও মেন স্ট্রিমে পাঠিয়ে দিচ্ছে কোথায়, ব্রাঞ্চ অফ হেপাটিক ভেন। তখন সকলের কার্বন ডাই অক্সাইড নিয়ে এই ব্রাঞ্চ অফ হেপাটিক ভেন গুলো কালেকটিভলি নোন অ্যাজ হেপাটিক ভেন হয়ে শরীরের বাইরে বেরিয়ে যায়, আমাদের লিভার থেকে বেরিয়ে গেল, গিয়ে হার্টে যাবে।
এই হচ্ছে আজকে ক্লাস হিস্টোলজি অফ লিভার। এর আগে লিভারের ফাংশনটা আমরা ডিটেলে পড়লাম আর ওই রিলেটেড টোটাল সিস্টেম করলাম। তো আজকের এই ক্লাসটার মধ্যে আমরা লিভারটা পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ক্লাস খুব ভালো লাগবে। ক্লাসটা পুরোপুরি করো, যতটা ইজি ভাবে করা যায় আমি করিয়ে দিচ্ছি। করলে এক একটা পয়েন্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এমসিকিউ যখন করবে, এই আমি যা মেটেরিয়াল তোমাদের প্রোভাইড করছি, আই থিঙ্ক তোমাদের অনেকটাই হেল্প হয়ে যাবে। বিভিন্ন জায়গায় ক্লাস করো, তার সাথে সাথে যদি মাস্টার ক্লাসগুলো করো, তার সুবিধা হবে কি, তোমার রিভিশন করতে সুবিধা হবে, প্লাস নতুন কিছু না কিছু তো অবশ্যই শিখবে। আরেকটা ব্যাপার লাভ হবে, কি হবে তোমাদের, যেহেতু এটা ইংলিশ ভার্সানে করা হচ্ছে, তোমাদের কিন্তু যখন কোশ্চেন পেপার আসবে তখন একটা হেল্প হবে। সেই জন্য বলবো, যত ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করো। প্রথমে ভিডিও স্টার্টিংয়েই বলেছি যে অনেকেই চাইছে লাইভে আসতে, যাতে আমি এমসিকিউ গুলো করাতে পারি। যেহেতু আমার 1000 সাবস্ক্রাইবার নেই, তাই লাইভে আসাটা সম্ভব হচ্ছে না। সেই জন্য একটা কথা বলবো, এই যে মেটেরিয়াল তোমাদের প্রোভাইড করা হচ্ছে, সেটা যতটা পারবে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। অলরেডি অনেকেই শেয়ার করেছে, অনেকটাই সাবস্ক্রাইবার গেন হয়েছে, অনেকে হেল্প করেছে, তার জন্য অবশ্যই থ্যাংক ইউ। এবার আরো যতটা করা যায় অন্যান্য ফ্রেন্ডদের সাথে, তাহলে কি হবে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। তো আশা করি তোমাদের ক্লাস ভালো লাগবে। সবাই ভালো থেকো। আবার আমি নেক্সট উইকে চেষ্টা করবো আরেকটি ক্লাস নিয়ে আসার, যদি পসিবল হয় 2টো ক্লাস আনার চেষ্টা করব। তো আজকের এই ক্লাস ডাইজেস্টিভ সিস্টেমের 3rd ক্লাস। সবাই ভালো থেকো, টাটা।